যুদ্ধ চলছে সমান্তালে। আপনার ইসরায়েলি আক্রমণ চলছে নজিরবিহীনভাবে। থ্যাংক ইউ সো মাচ রোগেন। নজিরবিহীনভাবে হেভি আপনার আম বম্বিং এর শিকার হচ্ছে আপনার ইরানের বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটিস। ইরান পাল্টা আক্রমণ করতেছে ইসরায়েলে এবং আজকে প্রায় ধরেন প্রায় তবে এই এই ষষ্ঠ বা সপ্তম দিনের এই প্রাককালে যুদ্ধের মাত্রা অর্থাৎ ইরানের পক্ষ থেকে আক্রমণের মাত্রাটা আপনার কমেছে অনেক ক্ষেত্রেই। আজকেও তারা ৬টা মানে 6 ব্যালিস্টিক মিসাইলস তারা আবুধাবি বা আপনার আরব আমিরাতের উপরে তারা আপনার ছুড়েছেন। সেখানে তারা অনেকগুলো ভূপাতিত হয়েছে। ১25 ড্রোনস আজকে তারা আপনার ইরানিয়ানরা তারা ছেড়েছেন। যুদ্ধের অনেক ডাইমেনশন আছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন ফ্রিগেট পাঠাচ্ছে এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে প্রশ্ন উঠেছে যে ভারতে যে ইরানিয়ান যে ফ্রিগেট যারা ট্রেনিংয়ের জন্য গেছিল এবং খুদ ভারতীয় মিডিয়াতে এটা আলোচনা হয়েছে, এটা প্রোটেকশনের দায়িত্ব কার ছিল। তারা এসেছে এক্সারসাইজের জন্য। এক্সারসাইজে যখন আসে তারা তখন হেভি আপনার মেশিনারিজ বা এমিনেশনস নিয়ে আসে নাই। তারা তো বুঝতে পারে নাই তখন এই যুদ্ধটা লাগবে। তাদেরকে প্রোটেকশন বা রক্ষা করার দায়িত্ব ভারতীয় গভর্নমেন্টের ছিল এবং ভারতীয় গভর্নমেন্টের কোনো ধরনের গাফিলতি বা এখানে কোনো কিছু আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যারা মানে ভালো মানুষ যারা সব জায়গাতেই তারা এটা নিয়ে আলোচনা করতেছেন। লিডিস এন্ড জেন্টলম্যান, আজকে সবচেয়ে নজিরবিহীন যে ঘটনাটা আমি আপনাদের সামনে মানে এই যুদ্ধটা কতটা ট্যাকটিক্যাল এবং কতটা কৌশল যাচ্ছে এই মুহূর্তে যুদ্ধে, সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো আজকে যে সারা পৃথিবীকে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বা আমেরিকা মানে ইসরায়েল আমাদের তাদেরকে রীতিমতো মানে এক ধরনের ধোঁকা দিয়েছেন আপনার ইরানের আইআরজিসি বা ইরানিয়ান গভর্নমেন্ট। কিভাবে? সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আজকে এখানে এটাই, সেটা হলো যে আপনার ইরান মানে কিভাবে ডিসিভ করেছে আপনার মানে আপনার ইউএস এবং ইসরায়েলি ফাইটার জেটস বা মানে বম্বার্স বা বোমারু যারা আছে তাদেরকে। ফর এক্সাম্পল ধরেন আমরা শুনছি তো গত ২ দিন থেকে যে আপনার ইরানের এয়ারফোর্সের অনেকগুলো ফিল্ড ধ্বংস করে দেওয়া হয়েছে বম্বিং এর ভিতরে। এটা কিন্তু নজিরবিহীনভাবে ইরানের ক্ষতিগ্রস্ত, হেভিলি বম্বড in Iran, during the last 2 to 3 days, এবং lots of military infrastructures completely being destroyed, particularly naval capacity and air defense system. So এর মধ্যে ইরান দেখলো যে এগুলো তো হবেই, যেহেতু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমে প্রবলেম আছে। তারা মাঠের মধ্যে বিভিন্ন এয়ারফিল্ডে মানে এয়ারফোর্সের ফিল্ড যেগুলো আছে সেগুলোকে এমটি করে সেখানে কাগজের তৈরি মানে মানে এয়ারক্রাফট মানে ফাইটার জেটস আর মানে অর্থাৎ আর্ট করে অর্থাৎ পেইন্ট করে এয়ারক্রাফটের ছবি পেইন্ট করে বড় বড় এয়ারক্রাফটের ছবি হেভি কালার দিয়ে পেইন্ট করে রেখে দিয়েছে তারা। তো যখন ইসরায়েলি এবং আমেরিকান ফাইটার জেটরা তারা যখন আসেন মানে এই মিলিটারি ফ্যাসিলিটি টার্গেট করে এসে তারা বম্ব মেরে যান, গিয়ে তারা রিপোর্ট করেছেন যে আমরা এই মিলিটারি মানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ধ্বংস করেছি, এই মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আমরা মানে ধ্বংস করে দিয়েছি আজকে। কিন্তু বস্তুত দেখা গেছে এগুলো আসলে মানে ইরানিয়ানরা আর্ট করে পেইন্ট করে রেখেছে। মানে আকাশ থেকে দেখা যায় এগুলো আসলে প্লেন এবং কাগজ দিয়ে বোমা মানে এয়ারক্রাফট বানিয়ে রেখেছে, আসলে এয়ারক্রাফট না। এটা নজিরবিহীন, এক ধরনের হিলারিয়াস, বাট কি ধরনের ট্যাকটিক্স এবং ক্লেভারনেস এটা কল্পনার বাইরে। এই কাজটা ধরে ভেরি ভেরি আপনার মানে ফানি এবং হিলারিয়াস। আমি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো মনে করতে পারেন মনে আমি মানে কোন জায়গা থেকে তথ্যটা পেলাম। এটা নিয়ে সবচেয়ে বড় তোলপাড় সৃষ্টি হয়েছে যে যুদ্ধে কৌশল অবলম্বন করা যে তার জন্য কি করতে পারে এবং কি ধরনের জাউরামি আপনি যদি বলেন ইরানিয়ানদেরকে ক্লেভারনেস এবং স্মার্টনেস আপনি বলতে পারেন ওই ক্ষেত্রে আপনার যে তারা পেন্টিং এবং এটা সব জায়গাতে রিপোর্ট আসছে। তারা তো রিপোর্ট দিয়েছেন যে যারা ফাইট মানে ফাইট মানে এই যুদ্ধ বিমান নিয়ে এসে তারা তো মনে করে একদম তছনছ করে দিয়েছেন, থামা করে দিয়েছেন। কিন্তু আসলে দেখা গেল এটা এই ফাইটার জেটই এখানে ছিল না, এখানে ছিল কাগজের এবং পেইন্টিংস, অর্থাৎ পেইন্টিং এর উপরে আপনার লক্ষ লক্ষ টাকার মিলিয়নস অফ টাকার এই যে মানে আপনার বোমা এবং এটা মেরে তারা মানে ধ্বংস করে গেছেন হুদাই। দেখা গেল যে এখানে কোনো ফাইটার জেট ছিল না। আমি আপনাদেরকে দেখাই, এটা শুনলে আশ্চর্য হবেন। সো এই দেখেন আমি আপনাদেরকে দেখাই ইরান পেইন্টেড দেখেন এখানে কি লিখছে আমি আপনাদেরকে সব জায়গাতে মানে এগুলো আছে। এই খবরটা আজকের মানে এই প্রতিটা জায়গাতে আছে। তার মধ্যে ইউএস এর একটা খবর আমি আপনাদেরকে দেই। এই দেখেন আমি মানে কি ধরনের জাউরামি মানে এগুলো বলতে। এই দেখেন এই আপনি পড়েন, এই দেখেন এখানে কি লিখছে। এই যে খবরটা লিখছে যে ইউএস বম্বড F-14 পেইন্টিংস বিলিভ টু হ্যাভ ডেস্ট্রয়েড ইরানস এয়ারফোর্স। মানে কি ধরনের অবস্থা, অর্থাৎ কল্পনা করতে পারেন এই মাথার মধ্যে তাদের ঢুকলো কিভাবে, এবং তারা তো গণহারে মেরে গেছেন। এখানে বিষয়টা কি, আকাশ থেকে অনেক দূর থেকে আপনি বলেন আপনার যে মানে নন স্টেলথ ফাইটার যেগুলো বলে অনেক উপরে থাকে সেখান থেকে তারা আক্রমণ করে। তারা তো আসলে প্রপারলি বুঝতে পারে না রাতের বেলা, কিন্তু তারা এই কাজটি করেছে। এবং এই ছবিগুলা এই দেখেন এই যে এই আমি আপনাদেরকে দেখাই, এই যে দিস আর পেইন্টিংস
দেখছেন আপনি? এই যে এগুলো হচ্ছে পেইন্টিংস। মানে এগুলাই কিন্তু মানে 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 সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে মানে আপনার ইসরায়েলি মানে আইডিএফ এর পক্ষ থেকে তারা এটা মার্কেটে দিয়েছেন যে কিভাবে আপনার মানে ধ্বংস করে দিয়েছেন, থামা করে দিয়েছেন মানে ইরানিয়ান মানে এয়ারফোর্সকে। না, ডেফিনেটলি ইরান ইজ ফেসিং সিরিয়াস ডিস্ট্রাকশনস এন্ড heavily bombed by the US and Israeli fighter jets, undoubtedly completely decimated there are some parts, but এই ট্যাকটিক্সটা এখন এখন সবচেয়ে বড় জিনিসটা হলো আলোচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘুরে ফিরে শাহেদ, গতকালকে রাতেও বলেছি, শাহেদ আলম ভাই না, শাহেদ আলম ভাই না, বা আপনার আমাদের আগের বাটপার শাহেদ যে আসিল মানে কাউকে সাথে আমার সবার নাম আসতেছে, উনি না, হচ্ছে শাহেদ জোন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, মানে এখানে যুদ্ধটা ইরান তারা বলছেন, আমি আবার বলছি, it's not easy that Iran মানে they say that we are going to win, it's not a case, this is not the case. তো বাট দে উইল ডেফিনেটলি দে ট্রাই টু রিটেলিয়েট এবং ডিফেন্ড দেমসেলভস। এখানে বলে রাখি আজকে যুদ্ধের কয়েকটা বিষয় আজকে ডে 6 এর আমি আপনার সাথে তুলে ধরতে চাই। নাম্বার 1 সেটা হলো 6 ব্যালিস্টিক মিসাইলস তারা আরব আমিরাতের উদ্দেশ্যে মেরেছেন, এর মধ্যে 4টা তারা ভূপাতিত করেছেন, 125টা ড্রোন হামলা। শাহেদ হচ্ছে সবচেয়ে আতঙ্কের নাম এই যুদ্ধে, কারণ শাহেদকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, মানুষের টয়লেটের ভিতর থেকে শাহেদ নিয়ে এসে শাহেদ করে দিচ্ছে, মানে এতটা ইজি করে তারা মানে তারা এটা বানিয়েছে যুদ্ধের জন্য। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রতিদিন 500টা শাহেদ ড্রোন বানাতে পারে ইরান, প্রতিদিন 500টা শাহেদ ড্রোনস বানাতে পারে প্রতিদিন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত লক্ষ ড্রোনস শাহেদ তাদের কাছে আছে। এই শাহেদ আতঙ্কে বিপর্যস্ত, এবং তারা বুঝতে পারতেছেন না শাহেদ রেখেছে কোথায়, বর্তমানে ফ্যাক্টরিগুলো কোথায়। যদিও এই তথ্যগুলো বলা হচ্ছে যে তারা ধ্বংস করেছেন, এই করেছেন সেই করেছেন, বাট এখন মানে খুদ আমেরিকার ভিতরে যারা ডিফেন্স অ্যানালিস্ট আছেন মানে আপনার তারাই মনে করেন যে এটা তো তথ্য তারা মেরেছেন, দিয়েছেন, ফেলে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বাস্তবতা কতটুকু মানে এগুলো বলছে এটা তো কেউ জানে না। কেননা তাদের যে শাহেদ যে কত লক্ষ শাহেদ আছে ইরানের কাছে, এটা এখন কেউ খুঁজে বের করতে পারতেছে না। দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও। মানে শাহেদ হচ্ছে আতঙ্কের নাম, একদম ইজি। কেউ বাথরুমের ভিতরে রাখতে পারে, তারা গোরের ভিতরে রাখতে পারে, আপনার যে কোন জায়গাতে রাখতে পারে শাহেদ, কাপড় দিয়ে মানে আপনার এই খাবার করে রাখতে পারে শাহেদকে, এবং ইজি একদম মানে এটাকে মানে এটা মানে শাহেদে আক্রমণ করা একদম যে কোনো মানুষের একদম ন্যূনতম যাদের ট্রেনিং আছে এটা তারা মানে দিতে পারে, একদম মহিলা এটা মারতে পারে। এটাই হলো সবচেয়ে আতঙ্কের নাম, এবং যদি মানে ইফ ক্যান গেট থ্রু ইট কুড কজ এ সিরিয়াস ডেভাস্টেশন আই মিন টুয়ার্ডস দ্য টার্গেট। সো এটা একটা বিশাল বড় একটা প্রবলেম। এরপরে সুপারসনিক মিসাইলস ইরানের অনেকদিন থেকে কথা উঠেছে এবং আছে বলা হচ্ছে এখন পর্যন্ত, এবং ইরান বলছে তারা গতকালকে তারা এখন পর্যন্ত ওই উঠতে তারা মানে এখনো তাদের আসল অস্ত্র তারা বের করে নেই। এখন এগুলো কি বোগাস, ফাও, প্রোপাগান্ডা, deception? We don't even know. No one knows that. But this is what we're talking about. But the problem with the expertise and military analysts is that they don't even know that whether it is true or not. তারা বলছেন আজকে সবচেয়ে যুদ্ধের গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে আপনার বাই দ্য ওয়ে বলে রাখি, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। It is good to do that. ফেসবুকের উপর কোনো ভরসা নাই, ফেসবুক ডেসিমেটেড রাইট নাও। ওকে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট এনিওয়ে, সো আমি আপনাকে বলি, সো আজকে হচ্ছে যে যুদ্ধের সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে কুর্দিশরা মানে তারা এই যুদ্ধে গ্রাউন্ড অফেন্সিভে বা অপারেশনে যুক্ত হচ্ছেন। না, আপনার প্রশ্ন উঠতে পারে কুর্দিশ আসলে কারা? কুর্দিশের একটু পরিচয় দিই। কুর্দিশ হচ্ছে আপনার মানে এই অটোমান এম্পায়ারের পতনের পরে এই মানুষগুলো তারা স্টেটলেস বর্তমানে কুর্দিশরা, এবং এরা প্রায় 40 মিলিয়নের মতো আছে। তারা সুরি সিটি আছে তুরস্কে, সিরিয়াতে, ইরাকে, ইরানে নাই, ইরাকে, এবং আপনার আপনার এই কয়েকটা জায়গাতে তারা মানে কুর্দিশদের অবস্থান, এবং তাদের কোনো রাষ্ট্র নেই। বলা হয়েছিল যে তাদেরকে একটা রাষ্ট্র দেওয়া হবে মানে পরবর্তী সময়, কিন্তু তাদেরকে কোনো রাষ্ট্র দেওয়া হয় না। এবং এই কুর্দিশরা ইরাকের সাদ্দাম হোসেন, এবং বলে রাখি এই যে 2 লক্ষ কুর্দিশদেরকে হত্যা করেছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম, 178,000 থেকে ওভার 250,000 কুর্দিশদেরকে হত্যা করেছিলেন এই সাদ্দাম হোসেন, এবং এরা এই সাদ্দাম হোসেন তাদেরকে ট্রেইটর বলছেন উনি, প্রেসিডেন্ট সাদ্দাম। তো এই জন্যই ওনাকে গণহত্যাকারী আচ্ছা, তো আচ্ছা, এখন নিশ্চয়ই শোনা যাচ্ছে আমার বক্তব্যটা কি শোনা যায় কিনা এখন আমাকে জানাবেন কেউ। সাউন্ড ওকে? ইজ দিস ওকে নাও? ইয়েস, থ্যাংক ইউ। সো সো মানে আপনার কুর্দিশরা সো এই তুরস্কে বসবাস করতো তারা একসময়, এবং আপনার অটোমান এম্পায়ার মানে পতনের পরে এই কুর্দিশরা মানে স্টেটলেস, এবং এদেরকে প্রমিস করা হয়েছিল তাদেরকে দেওয়া হবে একটা রাষ্ট্র। প্রায় 40 মিলিয়ন মানে তারা সুরি সিটি আছে, এবং সাদ্দাম হোসেন পতনের পরে তারা কুর্দিস্তান বলে যে কুর্দিস্তান বলা হয়, এই কুর্দিস্তানটা দখল করে নিয়েছে এই কার্ডসরা, এই কুর্দিশ যারা আছে তারা। না, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ কুর্দিশ পিপল উইথ দি মিডল ইস্টার্ন লিডারশিপ? দ্য প্রবলেম ইজ
কুর্দিস্তানকে বলা হয় যে তারা কুর্দিশ যারা তারা ইসরায়েলি গভর্নমেন্টের সাথে খুব ভালো সম্পর্ক এবং ইউএস গভর্নমেন্টের সাথে তাদের হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। তারা এদেরকে ইউজ করেন এই যুদ্ধে। এখন পর্যন্ত আমরা একটু আগে যেটা সিএনএন থেকে ফ্রম দ্য সিএনএন ওর আই মিন এবিসি নিউজ দ্যাট দ্য সিআইএ দে ট্রেন্ড কুর্দিশ and organizing to move them or mobilize them for a ground force or ground operation. So this is right now মানে going to be happen, ladies and gentlemen. অর্থাৎ তারা এখন যাবেন আপনার মানে ইরানে গেলে এখন পরিস্থিতি ইরানে কি হবে আমরা এখন পর্যন্ত জানি না। তারা সেখানে যাওয়ার পরে এবং back by so will be backed by the Israeli forces and the US forces. So এটা হচ্ছে এই যুদ্ধের এখন পর্যন্ত টার্নিং পয়েন্ট দেখার বিষয়। তারা যায় কিনা বা কতটুকু তারা সেখানে মানে আপনার যাবে এবং এই জায়গাতে কত হলো তারা তাদেরকে কিভাবে ইরানিয়ানরা ফেস করে। একটু আগে আমি মানে আপনার এই ইরানিয়ান ফরেন মিনিস্টার ইন্টারভিউ দেখতেছিলাম আপনার এই এনবিসি নিউজে। সেখানে আপনার তারা বলছেন মানে আপনার যে ইরানিয়ান জিজ্ঞেস করছেন যে আপনার কি যুদ্ধের জন্য মানে এই মুহূর্তে কি প্রস্তুত মানে আপনার কি গ্রাউন্ড ফোর্স যে গ্রাউন্ড অপারেশনের জন্য প্রস্তুত কিনা। উনি বলছেন যে আমরা সানন্দে আমরা চাই গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডে যুদ্ধ করতে আসুক মানে আমেরিকান ফোর্স বা ইসরায়েলি ফোর্স বা যারা আছেন তারা আমরা এটাকে সবচেয়ে বেশি ভালো এবং স্বাচ্ছন্দ্য মনে করি। সো থেকে তারা রেডি এবং তারা না আসাতে তারা খুশি এখন পর্যন্ত। তো আমরা জানি না এগুলো ব্লাফ কিনা, ইজ দিস লাইক এ প্রপাগান্ডা অর ডিসেপশন অফ ব্লাফ লাইক ইউ নো মিন, বা সময় বলে দিবে কতটা সত্য কোনটা মিথ্যা এখন পর্যন্ত। এবং আজকে ইরানিয়ান ড্রোন আপনার আজারবাইজানের মেইন এয়ারপোর্টে আপনার কি করেছে মানে উনি মানে আক্রমণ এই স্ট্রাইক করেছে। কেন আজারবাইজানের এটা আপনাকে স্পষ্ট লাগতে পারে। আজারবাইজান ইটস নট আজারবাইজান, ইটস লাইক আজারবাইজান যায় আজারবাইজানের সাথে ইরানের বর্ডার আছে এবং আজারবাইজান রিপোর্টেডলি দে হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইসরায়েলি গভর্নমেন্ট। সো ইসরায়েলি গভর্নমেন্টের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক এটা একটা কারণে মানে তারও এখানে মানে ইরানিয়ানদের কিসের মানে সম্মুখীন হচ্ছেন। সো আর গতকালকে তো বলেছি যে সেনেটে আলোচনা আছে। একটু আগে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি মিনিস্টার যিনি সেক্রেটারি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকান আমাদের, সো নওমি ক্যাম উনাকে একটু আগে আপনার বরখাস্ত করা হয়েছে। শি জাস্ট বিন ফায়ার্ড বাই প্রেসিডেন্ট ট্রাম্প। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবং আপনার আলাবামা থেকে একজন আলাবামার গভর্নর সম্পর্কে হি ওয়াজ এ গভর্নর অফ আলাবামা, উনাকে মানে সেক্রেটারি ওই ডিফেন্স ওই হোমল্যান্ড সিকিউরিটি মানে হচ্ছে আমেরিকাকে প্রতিরক্ষা যেটাকে আমরা বলি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটি মানে পোস্ট যেটা সেক্রেটারি উনাকে করেছে। তো এটা বিভিন্ন কারণে ইমিগ্রেশন বা অন্যান্য কারণে হতে পারে, যুদ্ধের একটা কারণ হতে পারে। সো এই হলো বর্তমান অবস্থা এখানে চলছে। তবে লেডিস এন্ড জেন্টলম্যান বলে রাখি আপনাদেরকে যে ডেফিনেটলি ইরান being attacked by the Israeli and US air forces and being destroyed, I mean, to be honest, by their after bombings or strikings and heavy casualties or losses being occurred, definitely বলতে পারি আমরা। এখন দেখার বিষয় যে ইরান কিভাবে রিটেলিয়েট করে। নাও again বলছি যে শাহেদ ড্রোন is one of the key আপনার ইস্যু যে তারা এইটাকে কিভাবে মোকাবেলা করেন। কারণ সারা মানে ধরেন শাহেদ ড্রোনের আরো একটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস দিক যেটা বলছেন যে গ্রাউন্ড অপারেশন যখন শুরু হবে বা গ্রাউন্ড অফেন্সিভ যখন শুরু হবে তখন এই শাহেদ বম বা শাহেদ ভাই মানে আমাদের ওই শাহেদ, তো শাহেদ হবে সবচেয়ে মারাত্মক। কারণ এরা যে কোন জায়গা থেকে শাহেদের উপরে পড়তে পারে। এটা কোনো মানে এটা পাহাড়ের মানে আপনার মানে কোনো ধরনের মানে ভ্যালি থেকে বা কারো বাড়ি থেকে, তো এটা একটা বিপজ্জনক হতে পারে মানে গ্রাউন্ড মানে অফেন্সিভ যদি শুরু হয়। সো সাফার এই হলো এখন পর্যন্ত আপডেট আজকে। তবে ইরানের ভিতর থেকে drone attack definitely 80%, almost 60 to 75% কম compared to first 3 or 4 days I mean during this time. So এটা এখন পর্যন্ত এগুলা আর নন স্টপ এটা করার চেষ্টা। এখন আমাদের অনেক সোর্স আছে যারা মানে ইরানের বিরুদ্ধে তারা এই যে বললাম না যে আমি যে একটু আগে দেখালাম আপনাদেরকে যে এই পেইন্টিং মানে ফাইটার জেটের পেইন্টিং যেটা এটাকে ওয়েস্টার্ন মিডিয়াতে আমি দেখেছি মানে এয়ারফোর্স ধ্বংস করে ফেলছে। আসলে তো এটা ছিল পেইন্টিং এবং কাগজের বানানো বিমান ছিল। তো এটা ইরান এই ট্যাকটিক্স অবলম্বন করেছে। এখানে ধরেন $100 মিলিয়ন মানে খরচ হয়েছে তারা আপনার এই কাগজের এবং এই পেইন্টিংয়ের উপরে মারতে। সো দিস আর দ্য facts right now going on in this war, ladies and gentlemen. So like I said that we always want peace. We want this war to stop right now immediately. We urge international communities and the United States at the same time all other to intervene and stop this war because it's causing heavy problems for entire world and normal people. For example আপনি দেখেন যে সারা দুবাইতে মানুষ বসে রয়েছেন এই জায়গাতে। লাইক আরেকটা জিনিস বলে রাখি যে ইরানের তাদের যে পলিসি এই পলিসিটা হলো যে তাদের পলিসিটা হলো যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। কারণ দীর্ঘায়িত করতে পারলে তারা মনে করেন না ইট ইজ ইন ফ্যাক্ট ইট উইল বি a big problem for the US government because United States is not willing or they're not ready to be engaged in a war for a prolonged war. No, they don't have the time and this is not the intention as well. So if this job not being done within a quick time or span of time, for example weeks or month, it's going to be a big problem because it is relating to cost. আমি গতকালকে আপনাদেরকে বলেছি যে অ্যান্থনি ব্লিংকেন উনি বলেছেন যে আপনার এই যে কি বলে যে
ammunition এগুলা we are going run out of ammunitions I mean America the US government এবং to rebuild it takes time so we're not ready to do that এবং if it's going then the বড় শক্তিগুলোকে ইমার্জেন্সি ভিত্তিতে মোকাবেলা করার জন্য for example Russia এবং China so we may I mean honestly speaking we may see US government run out of ammunition to face if any war I mean breaks out between China Russia and the United States. That is the bottom line, ladies and gentlemen. So it's not a good sign, definitely, because they're not US. It wasn't even prepared to go on a war because the way everything handled, it wasn't prepared. Because the Americans that are stranded in those countries, like they're crying for help. America, supposed to. এটা বলছেন যে তারা এটা সেনেট কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেওয়া উচিত ছিল and warn করা দরকার ছিল all the Americans come home because it may not be a safe place for you. It didn't happen, so that's why everyone over there stranded এবং কাউকে বলা হয় নাই সো এগুলোর সমালোচনা আছে তবে এই যুদ্ধটা ডেফিনেটলি যদি কোনো কারণে ইরান সার্ভাইভ করতে পারে এটা একটা বিগ প্রবলেম হবে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং আমেরিকান গভর্নমেন্টের ভবিষ্যৎ আমেরিকার জন্য এবং ইসরায়েলি গভর্নমেন্টের জন্য নির্দ্বিধায় if Iran falls then history will be written in a different way. I can tell you that, ladies and gentlemen. So we are hoping for the best. We want peace. On the other hand, লেবাননে চলছে ইসরায়েলি অফেন্সিভ সেখানেও অর্থাৎ অশান্ত হচ্ছে পৃথিবী এই যুদ্ধটা যত তাড়াতাড়ি থামবে ততই মঙ্গল হবে বলে আমরা মনে করি নাহলে এই যুদ্ধ তবে ইরান যেভাবে তারা বলছে তারা বছরের বছর ধরে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা জানেন একটা যুদ্ধ অনিবার্য আমি নিজেই তো বলেছি আপনাদেরকে যে এই যুদ্ধ ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন আসছেন তাদেরই মনে হয়েছে যে যুদ্ধটা হতে পারে বিকজ এর আগে অন্যান্য প্রেসিডেন্ট যারা আসছেন তাদেরকে কোনো কনভিন্স করা যায় যুদ্ধের জন্য আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও আমরা কথা বলেছি আর প্রেসিডেন্ট ট্রাম্প হি ডিডন্ট ওয়ান্ট এ ওয়ার প্রেসিডেন্ট ট্রাম্প it was on his promise during the election campaign but looked like he somehow forced to join or agreed or give the consent and that's why we see a war otherwise এই যুদ্ধটা আসলে এখানে হওয়ার কথা না এখন কি হয় আমি আবার বলি ভবিষ্যৎ বলে দিই যদি এই যুদ্ধে ইরান সার্ভাইভ করতে পারে that's going to be a big problem for যারা আছেন অপরপক্ষ যারা আছেন বা আদার পার্টি আছেন তাদের জন্য এবং ডেফিনেটলি এই যুদ্ধটা প্রলম্বিত হবে এবং এটা প্রলম্ব বা অনেক সময় লাগতে পারে এই যুদ্ধের জন্য দ্য কোয়েশ্চন is the United States is ready to be in this war for that long time if no then it is a problem এবং আমি গতকালকে বলেছি যে এন্থনি ব্লিংকেন সাবেক সেক্রেটারি জেনারেল উনি যেটা বলেছেন উনি বলেছেন যে আমরা আমেরিকানরা the United States we can stop the war right now how and why because আমরা বলতে পারি look we came for a quick action what are those quick actions for example we decimated Ayatollah Khamenei and his like co-workers or colleagues right whatever right or associates আমরা we destroyed their naval capability for example sometimes missiles or cruise missiles or ballistic missiles capacity or capabilities so we have done our job now you আপনার এই reclaim your country and Kurds যারা আছে এদেরকে নিয়ে আপনারা দেশকে স্বাধীন করেন and build your country right now we have done our job এটা করে আমেরিকা চলে যেতে পারে তাহলে একটা পরিস্থিতি আসতে পারে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা পদ্ধতি উনি বের করে দিয়েছেন অ্যান্থনি ব্লিংকেন that's what it is from me ladies and gentlemen কথা হবে আগামী কালকে অন্য সময় যদি আমরা আপডেট পাই keep watching make sure you send me any update you see but I always search for that definitely I see what is going on so আবার বলছি we don't want this war we want peace that's what it is এবং এখানে আরেকটা জিনিস আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি যেটা নিয়ে আমি আলোচনা করেছি এর আগে টাকার কালসন বলছেন এই যুদ্ধ রিলিজিয়াস ওয়ার সুতরাং এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয় উনি বলছেন মুসলিমরা অথবা একটা অন্য ধরনের একটা আবদ্ধ হতে পারে পৃথিবীতে that's what it is ladies and gentlemen so definitely বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন হিসাব করে কথাবার্তা বলবেন রাজনৈতিক কর্মযজ্ঞ পরিচালনা করবেন tough time ahead of us particularly জামায়াত ইসলাম if you are not wise you'll be decimated from the political surface this is coming আপনি যতই চেষ্টা করেন না কেন একটা পর্যায়ে আপনি গতকালকে আপনার এই যে আপনার উপদেষ্টা রেজওয়ানা বলেছেন যে অলমোস্ট যে আপনার জামায়াত ইসলামী জিতে গেছিল আমরা চাইনি তারা জিতুক বিকজ নারী অধিকার নাই দ্যাটস হোয়াট ইট ইজ এটা আমি যে কথাগুলো বলে আসছি বলতেছি হিসাব মিলিয়ে নেবেন আজকাল পরশু পৃথিবীটা কোন দিকে যাচ্ছে ইকুয়েশনের বাইরে রাজনীতি করতে যাবেন পা পিছলে পড়ে যাবেন আর উঠতে পারবেন না লিখে নিতে পারেন আজকে আমার এই বক্তব্যগুলো ইতিহাসে থাকলো এই কথাগুলো আমি বলছি আবারও আই ডোন্ট সি দ্য ফিউচার ইফ ইউ ডু দ্যাট এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি সাদিক কাইমরা যে বক্তব্য দিয়েছেন এগুলো ভালো বক্তব্য নয় তাদের ভবিষ্যতের জন্য বলে গেলাম হিসাব মিলিয়ে নেবেন পরে ভালো থাকবেন কথা বলবেন সময় আসসালামু আলাইকুম